আজকের আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন, যেখানে আমরা আজকে জানব হাইড্রোকার্বনের যে শ্রেণীবিন্যাস, কত ধরনের কী প্রকার হাইড্রোকার্বনগুলো হয়। তারপর আমরা জানব অ্যালিফেটিক হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন সম্পর্কে, এবং অ্যালকেনের যে প্রস্তুতি, তার গঠন কী, সেই সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, উপকৃত হবে। হাইড্রোকার্বনের যদি আমরা শ্রেণীবিন্যাস দেখি, তাহলে আমরা হাইড্রোকার্বনকে মুখ্যত দুটো উপায়ে ভাগ করব। এক হচ্ছে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, আর দুই হচ্ছে বলয়াকার হাইড্রোকার্বন। এবারে দেখো, মুক্ত শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা। এক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত আর একটা হবে অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর মধ্যে হচ্ছে অ্যালকেনগুলোকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, অর্থাৎ এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে যে সমস্ত হাইড্রোকার্বনগুলো, সেইগুলোকে আমরা বলবো অ্যালকেন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো তাদের মধ্যে আমরা দেখব যে ইথেন বা যে প্রোপেন, এই সমস্ত কিছু, বা বিউটেন, এই সমস্ত কিছুই কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন শ্রেণীতে পড়ে। ঠিক আছে, এর থেকেও একাধিক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কিন্তু অ্যালকেন গঠন করে। সেই অ্যালকেনগুলো শৃঙ্খল আকার হতে পারে, আবার শাখা শৃঙ্খল যুক্তও হতে পারে। সেইগুলো সবকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর মধ্যে আমাদের যেগুলো পড়ে সেইগুলো হচ্ছে অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর হচ্ছে কি অ্যালকাইন। অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত থাকবে। তো এদের উদাহরণ যদি আমরা একটা করে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন ইথিলিন, এটা হয়ে যাবে অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাছাড়াও যদি আমরা দেখি যে অ্যালকাইন, যেমন অ্যাসিটিলিনের ক্ষেত্রে, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কি অ্যালকাইন যৌগ, যেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ে। এরপর আমরা আসছি বলয়াকার হাইড্রোকার্বন। বলয়াকার হাইড্রোকার্বনগুলোকে আমরা বিভিন্ন রকম নাম দিতে পারি। যেমন বলয়াকার বলতে কি বোঝায়? কার্বন কার্বন তারা সরল শৃঙ্খলে না থেকে একটা কোনো তোমার সাইক্লিক সিস্টেমের মধ্যে থাকবে, তখন তাকে আমরা বলয়াকার হাইড্রোকার্বন বলবো। যেমন এটা হয়ে যাবে যে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এইগুলো সবকটাই কিন্তু যে মনোক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেনের মধ্যে এগুলো পড়ে কিন্তু। হ্যাঁ, অ্যালকেন, যেহেতু এখানে ডবল বন্ড নেই কার্বন কার্বনের মধ্যে, তাই এগুলোকে আমরা বলবো সাইক্লো অ্যালকেন। ঠিক আছে, এবারে যদি ধরলাম যে সাইক্লোপ্রোপেনের মধ্যে একটা হচ্ছে ডবল বন্ড রয়েছে, তখন তাকে বলবো সাইক্লো অ্যালকিন। বা বিউটেনের যে সাইক্লোবিউটেনের মধ্যে তোমার একটা ডবল বন্ড আছে, তখন সেটাকে বলবো সাইক্লো অ্যালকিন। এইভাবে কিন্তু ডবল বন্ড যদি থাকে সেটা সাইক্লো অ্যালকিনের মধ্যে চলে যাবে। ক্লিয়ার? এছাড়াও আমরা অ্যারোমেটিক কিছু যে হাইড্রোকার্বন বলয়াকার দেখব। যেমন যেটা আমরা প্রাথমিকভাবে দেখি বেনজিন, বা বেনজিনের সঙ্গে কোনো আদার্স গ্রুপ যদি যুক্ত থাকে, তখন মিথাইল গ্রুপ যুক্ত থাকলে তখন আমরা টলুইন বলি। বা দুটো বেনজিন বলয় পরস্পর যদি যুক্ত থাকে, তাকে আমরা বাইফিনাইল বলবো। ঠিক আছে, বা ন্যাপথালিন, এইগুলো সব কিন্তু বলয়াকার হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা আলোচনা করব যেটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, যেটাকে আমরা প্রথমে যেটা আলোচনা করব অ্যালকেন গ্রুপগুলোকে নিয়ে, বা অ্যালকেনের সমস্ত প্রপার্টি নিয়ে। ঠিক আছে, তো সাধারণ যে সংকেত আমরা যদি দেখি অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালকেনের,
সাধারণ সংকেত অর্থাৎ যে সংকেত সাহায্যে আমরা প্রকাশ করব সেটা কিন্তু হয়ে যাবে CnH2n+2। এখানে মনে রাখবে যে এনের মান কিন্তু শূন্য হবে না, কত হবে 1 2 3 এইভাবে অসংখ্য হতে পারে, কিন্তু এনের মান কখনোই শূন্য হবে না। শূন্য হলে কিন্তু সেটা অ্যালকেনের পর্যায়ে থাকবে না। এদের গঠন আকৃতি কেমন হবে? গঠনাকৃতি যদি আমরা দেখি তাহলে এদের গঠনাকৃতির মধ্যে দেখবে এদের যে প্রত্যেকটা কার্বন পরমাণু সেন্টারে যে থাকে সেই প্রত্যেকটা কার্বন পরমাণুর যে হাইব্রিডাইজেশন সেই হাইব্রিডাইজেশনটা হয়ে যায় sp3 হাইব্রিডাইজেশন অর্থাৎ sp3 সংকরায়িত। তো sp3 সংকরায়িত হওয়ার জন্য এদের যে সেন্টারের সাথে বাকি যে দুটো গ্রুপ থাকবে যুক্ত তাদের মধ্যে যদি কোণ হয় সেই কোণের মানটা কিন্তু হয়ে যায় 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এগুলো জেনারেল জিনিস যেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, এরপর যদি আমরা কোনো ক্ষেত্রে এনের মানটা যদি ধরে নিই, ঠিক আছে, এনের মান একটা আমরা ধরে দেখি এদের কিভাবে আমরা গঠন সংকেত যে আছে সেইখান থেকে কিভাবে আমরা পাই সেটা একটু দেখে নেব। এনের মান 4 ধরলাম, সেই ক্ষেত্রে তার যে গঠন সংকেত সেটা কি হবে C4H10 হয়ে যায়, কারণ এখানে 4 বসলে এনের মান 4 দুগুণে 8 আর 2 10, তাহলে C4H10। এবারে এই যে সংকেত বিশিষ্ট অ্যালিফেটিক অ্যালকিনটা আমরা পেলাম, ঠিক আছে, সেই অ্যালকেনের যে তোমার গঠন সেই গঠনের মধ্যেও কিন্তু পার্থক্য থাকতে পারে, সেটা সরল শৃঙ্খল হতে পারে আবার শাখা শৃঙ্খলযুক্তও হতে পারে। যদি আমরা দেখি যে এটা সরল শৃঙ্খল অবস্থায় আছে তাহলে তার নাম কিন্তু আলাদা হয়ে যাবে এবং তার কিছু প্রপার্টিও আলাদা হয়ে যাবে। এটাকে তখন আমরা বলবো N-বিউটেন। কারণ কি 1 2 3 4 চারটা কার্বন আছে, তাহলে বিউট আর এটা সরল শৃঙ্খল তাই N, তাহলে N-বিউটেন, এটা যেহেতু অ্যালকেন। ঠিক আছে, আবার যদি আমরা শাখা শৃঙ্খল যুক্ত অবস্থায় দেখি তাহলে কিন্তু আমাদের এর যে নামকরণ সেই নামকরণটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো আইসোবিউটেন। ওকে, তাহলে এই দুটো N-বিউটেন আর আইসোবিউটেন এরা কিন্তু পরস্পর কিন্তু একটা গঠনগত সমবায়তা দেখায়। কি দেখাবে? পরস্পর গঠনগত সমাবয়বতা দেখায়। ওকে, এইভাবে কিন্তু এনের মান আমরা অন্যান্য কিছু ধরে কিন্তু তাদের মধ্যে যে গঠনগত সমবায়তা দেখা দিতে পারে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি। এই ছিল অ্যালিফেটিক হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনের যে সাধারণ যে ধর্মগুলো সেইগুলো আমরা কিছু কিছু জেনে গেলাম। এরপর আমরা জানব যে অ্যালকেনের প্রস্তুতি আমরা কিভাবে করব। আমরা স্টেপ ওয়াইজ জেনে যাব, তার মধ্যে কতগুলো নেম রিঅ্যাকশন থাকতে পারে, ঠিক আছে, কতগুলো উল্লেখযোগ্য বিক্রিয়া থাকতে পারে, সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই নোটবুকে স্টেপ ওয়াইজ লিখে রাখবে, তাতে তোমাদের প্রথমে আমরা যেটা জানবো অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে অ্যালকিন বা অ্যালকাইনের যদি হাইড্রোজেনেশন ঘটানো হয়, হাইড্রোজেনেশন বলতে হাইড্রোজেনের যোগ হবে। ঠিক আছে, তো আমরা যদি সাধারণভাবে প্রথমে দেখে নিই যে অ্যালকিন থেকে কিভাবে আমরা হাইড্রোজেনেশন ঘটিয়ে অ্যালকেন পাই তা দেখব। তো এটা হচ্ছে কি অ্যালকিন। এখানে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে স্যার আরটা কি? আরটা দেখো, এটা কার্বন পরমাণুযুক্ত কোনো মূলক হতে পারে বা অন্য কোনো কার্বনের দীর্ঘ শৃঙ্খলও হতে পারে বা হাইড্রোজেনও হতে পারে। ঠিক আছে,
তো এই জন্য আমরা পার্টিকুলার না নিয়ে উদাহরণটা পরে দেখব, তার আগে আমরা এটাকে আর গ্রুপ হিসেবে ডিনোট করে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি। এরপর আমরা হাইড্রোজেনকে যে সংযোগ করব, অর্থাৎ হাইড্রোজেনেশন যে ঘটাবো, তা কিন্তু শুধু হাইড্রোজেন দিয়ে ঘটালেই হবে না, তাতে কিন্তু কিছু পরিমাণ বিচূর্ণ নিকেল বা আমরা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে, প্লাটিনামের পরিবর্তে যদি আমরা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হিট দিই, বিচূর্ণ নিকেলের সহযোগে হাইড্রোজেনের সঙ্গে অ্যালকেনের বিক্রিয়ায় কিন্তু এই যে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডটা কিন্তু হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ এইখানে অ্যালকিনটা অসম্পৃক্ত আছে, ফলে হাইড্রোজেন যখন যোগ হয়ে যাবে তখন এটা কিন্তু আমাদের সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ততা হয়ে গেলেই কিন্তু সেটা অ্যালকেনে পরিণত হয়। তাহলে হাইড্রোজেনেশন করে কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন আমরা সহজে পাই। একটা উদাহরণ যদি আমরা দেখে নিই, ধরলাম ইথিলিন, সব থেকে ছোটোটাই নিচ্ছি, অ্যালকিন ইথিলিন, তাতে হাইড্রোজেন, নিকেল চূর্ণ, আর প্লাটিনাম অনুঘটক, প্লাটিনাম হচ্ছে তোমার তড়িৎদ্বারের সহযোগিতায় যদি অল্প বিস্তর হিট দিই, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে আমাদের ইথেন। ইথিলিন থেকে ইথেন অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হয়। এটা একটা উদাহরণ অ্যালকিন থেকে। এরপর যদি মনে করি আমরা যে অ্যালকাইন থেকে আমরা কিভাবে করতে পারি, একই রকমভাবে হাইড্রোজেন আর নিকেল চূর্ণ আর প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু এই অ্যালকাইনের যে অসম্পৃক্ততা তা কিন্তু পূর্ণ হয়, সম্পৃক্ত হয়ে যায়, দুটো করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যাবে কার্বনের সাথে, ফলে আমরা পেয়ে যাই অ্যালকেন পেয়ে যাই। ঠিক আছে, এর যদি উদাহরণ ধরি, একটা সরল অ্যালকাইন নিচ্ছি, অ্যাসিটিলিনে হাইড্রোজেন আর নিকেল চূর্ণ আর প্লাটিনাম যদি দিই, তাহলে কিন্তু আমাদের এখানে ইথেন উৎপন্ন হবে, যেটা হবে সরল অ্যালকেন। আশা করি জিনিসটা বোঝা গেল। তো এখানে কতগুলো পয়েন্ট কিন্তু নোট করতে হবে তোমাদের, কারণ এই পয়েন্টগুলোকে ধরে ধরেই কিন্তু জিনিসটাকে আমাদের বুঝে নিতে হয়, কারণ এখানে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি। প্রথম পয়েন্ট কি, যে প্রযুক্ত চাপ ও উষ্ণতা যেটা আমরা ব্যবহার করব, সেটা কিন্তু অনুঘটকের ওপর নির্ভর করে। অনুঘটক আলাদা হলে তা চাপ বা উষ্ণতা তার পরিমাণও কিন্তু ডিফারেন্ট হবে। যদি আমরা অতি সক্রিয় নিকেল অনুঘটক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা রুম টেম্পারেচার বা সাধারণ টেম্পারেচারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু আমরা হাইড্রোজেনেশনটা ঘটাতে পারি। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখবে তোমরা, যে বিক্রিয়ক যেটা বিক্রিয়া করছে আর বিক্রিয়াত পদার্থ, তাদের মধ্যে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। যদি উদাহরণ হিসেবে আমরা এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখি, কার্বন সংখ্যা দুটি আছে, হাইড্রোজেনেশন ঘটালাম কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু কার্বন সংখ্যা দুটোই আছে, কোনো পরিবর্তন ঘটবে না। এই ছিল আমাদের হাইড্রোজেনেশন। অ্যালকিল হ্যালাইডের বিজারণ দ্বারা, দেখো অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা অ্যালকিল হ্যালাইড হিসেবে ধরে নিচ্ছি, আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, আর এখানে হচ্ছে এক্সটা হচ্ছে হ্যালাইড অর্থাৎ হ্যালোজেন, যেখানে এক্স হবে তোমার হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। ফ্লোরিনে অনেক সময় হয়, সেটা ফ্লোরিনে কিছু এক্সেপশনাল প্রপার্টি থাকার জন্য সেটাকে আমরা ধরি না। তো এইখানে যদি আমরা এই অ্যালকিল হ্যালাইডকে আমরা জিঙ্ক আর কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে যদি আমরা বিজারণ বা রিডাকশান করি, তাহলে কিন্তু এখানে হ্যালাইডের পরিবর্তে কিন্তু হাইড্রোজেন রিপ্লেস হয়, অর্থাৎ এখানে
অ্যালকেন উৎপন্ন হবে অ্যালকিল হ্যালাইড থেকে। তো এখানে আমরা যে অনুঘটকটা ব্যবহার করছি, এখানে শুধুমাত্র জিঙ্ক বা HCl ব্যবহার করলেই হবে তা ঠিক নয়। এখানে আরও আমরা বিকারক অনুঘটক হিসেবে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন জিঙ্ক, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, বা আমরা যদি মনে করি যে জিঙ্ক কপার যুগল, তাতে যদি আমরা ইথানলের উপস্থিতিতে ঘটাই সেই ক্ষেত্রেও কিন্তু হবে, বা আমরা যদি জিঙ্ক NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু অ্যালকিল হ্যালাইড থেকে আমরা বিজারণ প্রক্রিয়ায় অ্যালকেন পাই, ঠিক আছে। আবার আমরা যদি অ্যালকিল হ্যালাইডকে আরও একটা হচ্ছে বিজারণ ঘটাতে পারে সেই রকম রিয়েজেন্ট, যেমন হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইডকে যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যালকেন উৎপন্ন হয়, ঠিক আছে। বা তাছাড়াও যদি আমরা মনে করি যে হাইড্রোজেন আর হচ্ছে তোমার যে প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতি অল্প হিট দিলেও কিন্তু সেইখানেও কিন্তু বিজারণ ঘটবে অ্যালকিল হ্যালাইডের এবং অ্যালকেন উৎপন্ন হবে। তো এখানে একটা প্রশ্ন তোমাদের থাকে, প্রশ্নটা কি, প্রশ্নটা আগে লিখে নিই তারপর আমি বলছি। এইখানে প্রশ্নে দেখো একটা টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড আছে, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাতে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিজারণ বা রিডিউসিং প্রোডাক্ট কিন্তু পাবো না। এই ক্ষেত্রে যে প্রোডাক্টটা আমরা পাই সেই প্রোডাক্টটা হয়ে যাবে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট হয়ে যায়। অর্থাৎ এখানে যে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট কীভাবে উৎপন্ন হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। আর সোডিয়াম বোরোহাইড্রেট দিলে কিন্তু এখানে হাইড্রোজেনেশন ঘটে এবং এখানে আমরা কিন্তু অ্যালকেন পাই, ঠিক আছে। এটা হয়ে যাবে রিডিউসড প্রোডাক্ট, একটা রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট। ওকে, দেখো যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যখন আমরা ব্যবহার করব, এইখানে যে টারসিয়ারি ক্লোরাইড সেইখান থেকে আমরা পেয়ে যাব একটা কার্বোক্যাটায়ন পাওয়ার পর এটা কিন্তু হাইড্রোজেনের শিফটিং করে এইখানে ধরো এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা শিফটিং করে এখানে কি হবে, ডবল বন্ড করবে, ঠিক আছে, করলে এটা আমাদের রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পেয়ে যায়। আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো আর এখানে আরেকটা কোশ্চেন থাকে তোমাদের যে বিজারণ বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডগুলোর ক্রিয়াশীলতার ক্রম, ঠিক আছে। ক্রিয়াশীলতার অ্যালকিল হ্যালাইডগুলো কী কী আমরা নিচ্ছি, যে অ্যালকিল আয়োডাইড, অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল ক্লোরাইড, এদের যদি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে কার প্রবণতা বেশি হবে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করা? এখানে অ্যালকিল ব্রোমাইডের বেশি হয়, তারপর এই অ্যালকিল আয়োডাইডের বেশি হয়, তারপর অ্যালকিল ব্রোমাইড, তারপর কিন্তু এখানে হয়ে যাবে অ্যালকিল ক্লোরাইড। কেন হয়? কারণ এই যে অ্যালকিল আয়োডাইডে উপস্থিত যে কার্বন আয়োডিন যে বন্ধন আর ব্রোমাইডে উপস্থিত কার্বন ব্রোমিন বন্ধন বা ক্লোরাইডে উপস্থিত কার্বন ক্লোরিন বন্ধন, এদের বন্ধনের স্টেবিলিটির ওপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। যে বন্ধন যত দুর্বল হবে তার হাইড্রোজেনেশন তত তাড়াতাড়ি হবে। তাহলে এখানে আয়োডিন থেকে ব্রোমিন তারপর ক্লোরিন, এটা পর্যায়ের নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি। তাহলে এদের সাইজের যদি অর্ডার দেখি, সাইজের অর্ডারটা যদি দেখি, আয়োডিনের বেশি, তারপর যে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন। ফলে এদের সাইজ বাড়ার সাথে সাথে কার্বন আর যে হ্যালোজেনের যে মধ্যে যে বন্ধন, সেই বন্ধনের স্টেবিলিটিটা কিন্তু লস করতে থাকবে সাইজ বাড়ার সাথে সাথে। ফলে এদের ব্রেক করে দেওয়া অর্থাৎ ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি আর হাইড্রোজেনেশন সহজে হবে। বোঝা গেল আশা করি।
এরপর আমরা আসছি যে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি হয় দেখো, অ্যালডিহাইড বা কিটোনকে আমরা কিন্তু জিঙ্ক মার্কারির যুগল আর কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে বিজারণ ঘটিয়ে কিন্তু আমরা বিজারণ প্রক্রিয়ার দ্বারা অ্যালকেন উৎপন্ন করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা অ্যালডিহাইড নিয়ে নিচ্ছি, এখানে আর বলতে অ্যালকিল গ্রুপ একটা। ঠিক আছে, এই অ্যালডিহাইডকে যদি আমরা জিঙ্ক মার্কারি যুগল দিয়ে তার সাথে কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু এটা অ্যালকেনে উৎপন্ন হবে। এখানে কার্বন সংখ্যা একই থাকবে, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এটাকেই আমরা বলবো ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ। কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক একই রকমভাবে যদি আমরা কিটোনকে নিই, সেই কিটোনের ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক মার্কারি যুগল আর কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে যদি বিজারণ ঘটায়, রিডাকশান ঘটায়, তাহলে রিডাকশান ঘটালে কি হবে, এখান থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারবো। এটাকেই বলবো আমরা ক্লিমেনসন রিডাকশান। যদি এদের উদাহরণ দেখতে চাই তাহলে আমরা অ্যাসিটালডিহাইডকে যদি আমরা জিঙ্ক মার্কারি যুগল আর কনসেন্ট্রেট HCl এর উপস্থিতি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই ইথেন পাবো। তাহলে অ্যাসিটালডিহাইড থেকে ইথেন পাওয়াটা সুবিধা ক্লিমেনসন রিডাকশন দ্বারা। একই রকমভাবে যদি আমরা অ্যাসিটোন থেকে প্রোপেন পেতে চাই তাহলে জিঙ্ক মার্কারি যুগল আর কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে যদি ক্লিমেনসন রিডাকশন করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে প্রোপেন পেয়ে যাই। তো এটাই হলো আমাদের ক্লিমেনসন রিডাকশন। মনে রাখবে এখানে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। এরপর যেটা আমরা আলোচনা করব যে লাল ফসফরাস আর হাইড্রোজেনের আয়োডাইড, ঠিক আছে, HI এর সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ থেকেই থাকে, কারণ এই যে রেড পি আর HI এর উপস্থিতিতে কিন্তু অ্যালকোহল থেকেও কিন্তু অ্যালকেন উৎপন্ন হতে পারে, আবার অ্যালকিল হ্যালাইড থেকেও কিন্তু অ্যালকেন উৎপন্ন হয়। তাছাড়াও অ্যালডিহাইড যুক্ত যে মৌল সেখান থেকেও আমরা অ্যালকেন পাই, কিটোন থেকেও পেতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও পেতে পারি। অর্থাৎ বিভিন্ন পারপোজে কিন্তু বিভিন্ন রকম সেটা অ্যালকোহল বলো, অ্যালডিহাইড বলো, অ্যাসিড বলো, হ্যালাইড বলো, সব কটাকেই কিন্তু সে পরিবর্তন করতে পারে অ্যালকেনে। সেটা একমাত্র রেড পি আর HI করতে পারে। সেইগুলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে অ্যালকোহল, সেই অ্যালকোহলে আমরা রেড পি HI আর 150 ডিগ্রি উষ্ণতা, একটা নির্দিষ্ট উষ্ণতা এবং বদ্ধ পাত্র নিতেই হবে। এখানে বদ্ধ পাত্র কেন নেব সেইটা আমরা ঠিক এটা আলোচনা করার পরই বলছি, একটু ওয়েট করো তোমরা, যে বদ্ধ পাত্র কেন নিচ্ছি। তো সব কটাকেই কিন্তু আমরা একই রকম যে রিয়েজেন্ট ব্যবহার করছি, ফলে অ্যালকোহল থেকে কিন্তু এখানে উৎপন্ন হয় তোমার এই জায়গা থেকে আমরা যদি অ্যালকোহল দেখি, মিথানল থেকে ইথেন উৎপন্ন হবে। ঠিক আছে, আবার যদি আমরা এই তোমার কিটো গ্রুপটাকে রিডাকশান করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা অ্যালকিন উৎপন্ন হয়। একই রকমভাবে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড গ্রুপ যদি যুক্ত থাকে সেখান থেকেও আমরা পেয়ে যাই এখানে অ্যালকেন। আবার একই রকম অ্যালডিহাইড গ্রুপটাকেও কিন্তু সে পরিবর্তিত করতে পারে CH3 গ্রুপে। আবার অ্যালকিল হ্যালাইড গ্রুপ থেকেও আমরা অ্যালকেন পাই। তো এগুলো সব রকম ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা পরিবর্তন করতে পারছে, তাই রেড পি HI খুবই উপযোগী। তো এখানে মনে রাখতে হবে বদ্ধ পাত্র ব্যবহার করতে হবে। কেন আমরা বদ্ধ পাত্রটা ব্যবহার করব তার কারণটা কি? দেখো বদ্ধ পাত্র যদি আমরা না ব্যবহার করি তাহলে কি হবে, যে রিয়েজেন্টে থাকা রেড পি অর্থাৎ লাল ফসফরাস উৎপন্ন যে আয়োডিন, বিশেষ করে তোমরা যে দেখবে যে
যে রেড পি আর হচ্ছে আয়োডিন পরস্পর যদি বিক্রিয়া করে সেখান থেকে কিন্তু এইচআই উৎপন্ন হয়। আমরা এখান থেকে রেড পি আর এইচআই বিক্রিয়া ঘটাচ্ছি, ফলে আয়োডিন উৎপন্ন হবে। তো সেই আয়োডিনের সাথে কিন্তু রেড পি বিক্রিয়া করে এইচআই পুনরায় উৎপন্ন করে। ফলে পুনরায় উৎপন্ন করার জন্য এই বিক্রিয়াটা বাধাপ্রাপ্ত হতে পারে, তাই কিন্তু আমরা বদ্ধ পাত্র ব্যবহার করলে সেইটা হওয়ার প্রবণতা আর থাকবে না। বোঝা গেল? ডিকার্বক্সিলেশন দ্বারাও কিন্তু আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। তো এখানে মনে রাখতে হবে কার্বক্সিলিক যে অ্যাসিড, সেই কার্বক্সিলিক অ্যাসিডের যে এইচটা আছে, অ্যাসিডিক অ্যাসিডের যে এইচ, সেটাকে কিন্তু রিপ্লেস করতে হয় তোমার সোডিয়াম বা পটাশিয়াম দ্বারা কিন্তু রিপ্লেস করতে হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ যদি আমরা নিই, সেই লবণ নিয়ে তাতে যদি আমরা সোডা লাইম যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইডের একটা মিশ্রণ দিয়ে হিট যদি করি, তাহলে কিন্তু আমাদের এখানে কি হয়, অ্যালকেন উৎপন্ন হয়। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যে বেরোবে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার কিন্তু এখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে পরবর্তীকালে উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট উৎপন্ন করে। অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইডের বেরিয়ে যাওয়া, এই যে কার্বক্সিলিক যে আমরা লবণটা নিয়েছি, এই লবণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, প্রায় এইভাবেই হবে। ঠিক আছে, এখান থেকে CO2 বেরিয়ে যায় আর আর মাইনাস কে প্লাস হয়ে থাকে। তারপর এটা হচ্ছে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন সংযোগ ঘটে RH আর এখানে K2CO3 উৎপন্ন হয়। বোঝা গেল? এটা ডিকার্বক্সিলেশন। ওকে, তো এখানে কার্বন সংখ্যা সেম থাকে। কার্বনের যে সংখ্যা প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থা অর্থাৎ প্রোডাক্টে কার্বন সংখ্যা একই, কোনোরূপ পরিবর্তন হবে না কার্বন সংখ্যার। এরপর আসছে ভার্চ বা উর্চ বিক্রিয়া। এখানে ভার্চ বা উর্চ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা যে সোডিয়াম আর হচ্ছে তোমার শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, সোডিয়াম আর হচ্ছে শুষ্ক ইথার বিক্রিয়া ঘটালে আমরা কিন্তু অ্যালকেন এই ক্ষেত্রেও পাই। ওকে, তো এখানে কার্বনের যে সংখ্যা, সে কার্বনের সংখ্যা এখানে ধরলাম, কার্বন সংখ্যা ধরলাম আমরা n সংখ্যক আছে। তো অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যদি আমরা ভার্চ রিঅ্যাকশন বা উর্চ রিঅ্যাকশন ঘটাই, তখন কিন্তু যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়। এখানে কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এটা তোমরা মাথায় রাখবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখে নিই যে মিথাইল আয়োডাইড, ঠিক আছে, এইভাবে রিঅ্যাকশানটা ঘটে, দুই অণু এনে, ফলে এই অংশ থেকে আমরা পেয়ে যাব সোডিয়াম আয়োডাইড 2 অণু, আর এখানে মিথাইল গ্রুপ আর এই মিথাইল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে যাবে, ফলে ইথেন আমরা পাবো। তাহলে মিথাইল আয়োডাইড থেকে ইথেন আমরা পেয়ে যাচ্ছি। এখানে মিথাইল আয়োডাইডে কার্বন সংখ্যা একটা ছিল, ইথেনে কার্বন সংখ্যা 2টি হয়ে গেল। অর্থাৎ অ্যালকিল হ্যালাইডে যে সংখ্যক কার্বন সংখ্যা ছিল তার দ্বিগুণ সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট আমরা অ্যালকেন পাচ্ছি। তো এই বিক্রিয়া, ভার্চ বিক্রিয়া কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়া করে।
ঠিক আছে। আর কি, এই যে ভার্স রিঅ্যাকশন বা উডস রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রতিসম অ্যালকেন তৈরি হয়, প্রতিসম অ্যালকেন তৈরি হয়, অপ্রতিসম তৈরি করা যায় না। ঠিক আছে, তো প্রতিসম অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে আমরা ভার্স রিঅ্যাকশন ব্যবহার করব। প্রতিসম বলতে কি, এখানে অ্যালকিল যে গ্রুপ সেটা CH3 আছে, সেই একই অ্যালকিল গ্রুপ যদি এইখানেও অবস্থান থাকে অ্যালকিল হ্যালাইডে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসম হয়। আমরা অপ্রতিসম কোনটাকে বলবো, যদি মিথাইল আয়োডাইড আর হচ্ছে তোমার ইথাইল আয়োডাইড ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু অপ্রতিসম হয়ে যায়। কি হয়? অপ্রতিসম হয়, এটাকে আমরা বলবো অপ্রতিসম। এই যে অংশ আর এই অংশ আলাদা, ফলে এটা অপ্রতিসম। তাহলে এই অপ্রতিসম কিন্তু তৈরি করা যায় না, কারণ এখানে শুধুমাত্র যে অপ্রতিসম হবে তা নয়, এইখানে এই পোর্শনের মিথাইল আর ইথাইল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন হলো। আবার এই মিথাইল আয়োডাইডই আবার দুটো অণু বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করতে পারে। ঠিক আছে, আবার এই ইথাইল গ্রুপ আবার পরস্পর দুটো অণু যুক্ত হয়ে এখানে বিউটেন উৎপন্ন করতে পারে। ফলে বিউটেন যখন উৎপন্ন করলো, বিউটেন, ইথেন, প্রোপেন, এদের একটা মিশ্রণ পাচ্ছি। ফলে পার্টিকুলার আমরা যে ইথাইল অ্যালকোহল পাওয়ার কথা ছিল সেটা আমরা পাবো না। এই মিশ্রণ উৎপন্ন হয় বলেই কিন্তু ভার্স বিক্রিয়াটা এখানে হয় না। এখানে প্রতি সময় অ্যালকেনি তৈরি করা হয় ভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে হয় না। ক্লিয়ার? একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখে রাখো, যে কারণ এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে, এখানে দুই অণু Na আর শুষ্ক ইথার দিয়ে দিল, তাহলে কি হবে? দেখো, এইখানে যখন বিক্রিয়াটা হয়, সোডিয়াম সোডিয়াম এই অংশ থেকে সোডিয়াম ব্রোমাইড, এই অংশ থেকে সোডিয়াম ক্লোরাইড উঠে যাবে। ফলে এই যে কার্বন আর এই কার্বন, এদের মধ্যে পরস্পর একটা বন্ধন সৃষ্টি হয়ে যায় এইভাবে। ফলে NaCl আর NaBr উৎপন্ন হয়। তাহলে প্রোডাক্টটা হবে আমাদের এটা। আশা করি বোঝা গেল। কোলবের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখো, কোলবের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে যদি আমরা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষণ ঘটাই, প্লাটিনাম ইলেকট্রোডের উপস্থিতিতে যদি যে তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস করলে আমরা দেখব যে এখানে অ্যালকিন উৎপন্ন হবে, আর কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর KOH উৎপন্ন হয়। তো এখানে মাথায় রাখবে, কার্বক্সিলিক অ্যাসিডে যে পরিমাণ বা যে সংখ্যক কার্বন পরমাণু ছিল তার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তো এখানেও কিন্তু আমাদের ভার্স রিঅ্যাকশনের মতো দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন উৎপন্ন হয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, তো আমরা একটা কোশ্চেন নিয়ে নিই। কোশ্চেনটা কি? CH2COOK একে যদি আমরা কোলবের তড়িৎ বিশ্লেষণ যদি করি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা সাইক্লিক স্ট্রাকচার পাবো, যেটা আমরা পেয়ে যাই বলয়াকার হাইড্রোকার্বন, যেটাকে আমরা বলবো সাইক্লোবিউটেন, আর কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, KOH। আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, এরপর আমরা জানবো কোরে হাউস সিনথেসিস। দেখো, কোরে হাউস সিনথেসিসের ক্ষেত্রে কিন্তু প্রতিসম অপ্রতিসম সব রকমের অ্যালকেন কিন্তু তৈরি করা যায় এই কোরে হাউস সিনথেসিসে। কোরে হাউস সিনথেসিসে অ্যালকিল যে হ্যালাইড,
সেই অ্যালকিল হ্যালাইডকে লিথিয়ামের উপস্থিতিতে ইথারের সহযোগে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু অ্যালকিল লিথিয়াম উৎপন্ন হয়। অ্যালকিল লিথিয়াম, ঠিক আছে। এই অ্যালকিল লিথিয়ামকে আবার যদি আমরা কিউপ্রাস আয়োডাইডের সহযোগে ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে এখানে উৎপন্ন হয়ে যায় লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট। লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, ঠিক আছে। তো এটা উৎপন্ন হলো। এরপর যদি আমরা অন্য একটা অ্যালকিল হ্যালাইডকে বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিসম অ্যালকেন পাই, ঠিক আছে। তো কোরেহাউস সিনথেসিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস অপ্রতিসম অ্যালকেন আমরা তৈরি করতে পারি। তো আমরা উদাহরণ দিয়ে জিনিসটা দেখব। M2CHBr, প্রথমে আমরা লিথিয়াম আর ইথার দিলাম, দিলে এটা হয়ে যাবে M2CHLi। তারপর এতে আমরা কিউপ্রাস আয়োডাইড ইথার দেব, দিলে M2CH তার হোল টু CuLi লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট। তারপর এটাতে আমরা অ্যালকিল আয়োডাইড যদি দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হয় একটা অপ্রতিসম অ্যালকেন। ওকে, বোঝা গেল। এরপর আসছি B2H6 দ্বারা কিন্তু অ্যালকেন আমরা উৎপন্ন করতে পারি। তো অ্যালকিন বা অ্যালকাইনকে যদি আমরা B2H6 আর THF টেট্রাহাইড্রোফিউরানের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু প্রথমে এটা উৎপন্ন হবে ব্রোমিনের একটা লবণ উৎপন্ন হয়। তারপর এতে আমরা যদি অল্প অ্যাসিড দিই তাহলে কিন্তু এটা অ্যালকিনে উৎপন্ন হয়। এখানে কার্বন সংখ্যা কিন্তু স্থির থাকবে। আমরা কোরেহাউস সিনথেসিসের ক্ষেত্রে বা ভার্জ রিঅ্যাকশনের ক্ষেত্রে বা ভার্জ বিক্রিয়ার ক্ষেত্রে বা উর্জ বিক্রিয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখলাম যে কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, কিন্তু B2H6 এর দ্বারা এদের কার্বন সংখ্যা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আজকের মতো আমাদের যে ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জানাবে।